এখন আসো, এই যে ভ্রূণটা যে বিকশিত হয় মায়ের জরায়ুর মাঝখানে, এই বিকাশের সময় ভ্রূণটা বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা তোমাদেরকে বলেছিলাম যে অমরার মাধ্যমেও কিন্তু কিছু জীবাণু ফিটাসের দেহে প্রবেশ করতে পারে। তো এই যে ইন্ট্রাইউটেরাইন লাইফ বা জরায়ুর ভিতরের যে জীবনকালটা, এই সময়ে একটা ভ্রূণ কি কি রোগের সম্মুখীন হতে পারে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এই রোগগুলো বা এই অসুখগুলো মোটামুটি দুই রকমের, একটা হচ্ছে জিনগত অসুখ আর একটা হচ্ছে টেরাটোজেন ঘটিত অসুখ। জিনগত কি? সাধারণত হচ্ছে মানুষের শরীরে যে জিনগুলো থাকে বা যে ক্রোমোজোমগুলো থাকে, এই ক্রোমোজোমের সাথে সম্পর্কিত কোনো অসুখ হলে তাদেরকে বলা হচ্ছে জিনগত। আর টেরাটোজেন হচ্ছে বাইরের কোনো কিছুর আক্রমণে যদি অসুস্থ হয় ফিটাসটা, এটা হচ্ছে টেরাটোজেনগত। যাই হোক, আমরা কি জানি, মানুষের দেহে 46টা ক্রোমোজোম থাকে, মানে কি 23 জোড়া ক্রোমোজোম থাকে। এগুলো কি হয়, যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় তখন হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে কি 23টা করে হয়। 46-এর জায়গায় 23টা করে থাকে শুক্রাণুতে, 23টা থাকে ডিম্বাণুতে। এখন এই 23টার মধ্যে একটা আছে সেক্স ক্রোমোজোম আর বাকি 22টা হচ্ছে কি অটোজোম। এখন এই বাকি 22টা অটোজোমের মাঝখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাকে বলবে হচ্ছে অটোজোম ঘটিত। তাহলে অটোজোম ঘটিত সমস্যা কি কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফিনাইল কিটোনিউরিয়া নামে একটা ওষুধ। কি বললাম? ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে হচ্ছে ফিনাইল এখানে আছে, ফিনাইল। এখন ফিনাইল কিটোনিউরিয়া বোঝাই যাচ্ছে এখানে ফিনাইল অ্যালানিন নামে একটা অ্যামিনো অ্যাসিড আছে। ফিনাইল অ্যালানিন নামে একটা অ্যামিনো অ্যাসিড আছে। তো অটোজোমাল ক্ষেত্রে বা ফিনাইল কিটোনিউরিয়া, এটাকে আবার হান্টিংটনস ব্যাধিও বলা হয়। তো হান্টিংটনস ব্যাধিতে কি হয়, এই যে ফিনাইল অ্যালানিনটা, এই অ্যামিনো অ্যাসিডটা হজম করতে পারে না দেহ। এটা যখন হজম করতে পারে না তখন কি হয়, অ্যামিনো অ্যাসিডগুলোর কাজ আমরা কি জানি? অ্যামিনো অ্যাসিডের কাজ হচ্ছে কি, এরা প্রোটিন সংশ্লেষণ করে না? মনে আছে তোমাদের? আচ্ছা, মানুষের শরীর তো অসংখ্য প্রোটিন দিয়ে গঠিত, তাই না? প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা অঙ্গেই প্রোটিন আছে। তো এই অ্যামিনো অ্যাসিডটা যদি হজম করতে না পারে, পরিপাক করতে না পারে, তাহলে এই অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন সৃষ্টিও হতে পারবে না। কাজেই এই প্রোটিনের সাথে সম্পর্কিত শরীরের যে যে অংশগুলো সেগুলো তাদের কাজ করতে পারবে না। এজন্যই যে অসুখটার সৃষ্টি হবে, যা তাকেই বলা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। তাহলে এটার কারণে কি হয়, আমাদের সাধারণত মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বেশ কিছু কোষ আছে যেগুলোর সিনথেসিস এটার কারণে এটার উপরে নির্ভরশীল। কাজে এটা যদি না হয় তাহলে মস্তিষ্কের স্বাভাবিক কাজের কিছুটা ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, এটাই হচ্ছে অটোসোমাল ব্যাধির মধ্যে এটা মেইনলি বা এটা প্রধান। এরপরে আসো সেক্স ক্রোমোজোম ঘটিত। এই যে 23টা ক্রোমোজোমের মধ্যে আমাদের একটা আছে পিতার শরীরে এক্স অথবা ওয়াই, আর মায়ের শরীরে কি আছে এক্স। এখন এই এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম ঘটিত যদি কোনো সমস্যা হয় তাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ঘটিত ডিফেক্ট। এখন এখানে যে সমস্যাটা হয় সেটাকে বলা হচ্ছে সাধারণত ফ্রাজাইল এক্স সিনড্রোম। ফ্রাজাইল মানে কি জানো? ভঙ্গুর। তাহলে ফ্রাজাইল এক্স সিনড্রোমে কি হচ্ছে, যে এক্স ক্রোমোজোমটা আছে এই এক্স ক্রোমোজোমটা সাধারণত ভঙ্গুর হয়, মানে এটা বয়স বৃদ্ধির সাথে সাথে ভেঙে যেতে পারে। তো ভেঙে যাওয়ার কারণে কি হয়, একজন শিশুর স্বাভাবিক যে বৃদ্ধি এবং বিকাশ সেটা ব্যাহত হয়, ধীরে ধীরে শিশুটা অটিজমের দিকে ধাবিত হয়। মানে ফ্রাজাইল এক্স সিনড্রোমের সাথে অটিজমের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানে স্বাভাবিকভাবে সে অন্যদের সাথে মিশতে চায় না, নিজেকে আলাদাভাবে ডাকতে চায়, এটাই হচ্ছে ফ্রাজাইল এক্স সিনড্রোম। ট্রাইসোমি হচ্ছে একটা বিশেষ কন্ডিশন যেটা কেবলমাত্র 21 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কি সেটা? এই 21 নম্বর ক্রোমোজোমটা আমরা কি জানি, একটা হ্যাপ্লয়েড জিনে কি থাকে, 23টা ক্রোমোজোম থাকে না? এই 23টা ক্রোমোজোমের মধ্যে কি 23টা ক্রোমোজোমেরই একটা একটা করে কপি থাকে, কোনোটারও তো ডাবল কপি থাকে না। এই 23টা ক্রোমোজোমে যদি একটা করে কপি থাকে তাহলে সেটা নর্মাল। কিন্তু ট্রাইসোমিতে কি হয়,
যে হ্যাপ্লয়েড অবস্থাটা আছে ডিম্বাণু বা শুক্রাণু, এতে 21 নম্বর ক্রোমোজোমের 3টা কপি থাকে। 3টা কপি থাকার কারণে কি হচ্ছে, এখানে হয় আরও 2টা ক্রোমোজোম বেড়ে যায়, না হলে কোনো 2টা ক্রোমোজোমের ঘাটতি পড়ে যায়। এটাই হচ্ছে মেইনলি আমাদের ট্রাইসোমি। ট্রাইসোমিতে 3টা কপি থাকে 21 নম্বর ক্রোমোজোমে। এটা হওয়ার কারণে কি হয়, ওই যে ক্রোমোজোমগুলোর ঘাটতি পড়ে গেল, এই ক্রোমোজোমগুলোর ঘাটতি পড়ার কারণে কি হয় না, ভ্রূণটার স্বাভাবিক বৃদ্ধি হয় না। না হওয়ার কারণে কি হয়, ভ্রূণের অনেক সময় হাত পা চোখ তারপর হচ্ছে মস্তিষ্ক এগুলো পুরোপুরি ডেভেলপড হয় না। না হওয়ার কারণে এগুলো অপরিণত অবস্থায় জন্ম নেয়। ঠিক আছে, এই অপরিণত অবস্থায় যে শিশুগুলোর জন্ম হয় তাদের ক্ষেত্রে অনেক সময় হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করে না, তারপরে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া বা ভাল্বগুলো যেগুলো আছে এগুলো সঠিকভাবে তৈরি হয় না। এটার কারণে কি হয়, শিশু একটা জটিলতা, অনেক বেশি জটিলতা নিয়ে ভূমিষ্ঠ হয়। সাধারণত এরা মারাই যায় অধিকাংশ সময়। সাধারণত আমাদের অটোসোমাল মানে হচ্ছে জিনগত যে অসুখগুলো এগুলো মানে চিকিৎসা দিয়ে ঠিক করার সম্ভাবনা খুবই কম। টেরাটোজেন ঘটিত যে অসুস্থতাগুলো এগুলো আগেও আমি বললাম, এগুলো হচ্ছে একটা ফিটাসের বৃদ্ধিকালীন সময়ে মায়ের শরীরে যে কোনো সংক্রমণ বা অন্য যে কোনো কারণে এর সাথে অনেক কিছু সম্পর্কিত। মায়ের খাদ্য গ্রহণ, মা যদি তোমার ধূমপায়ী হয় অথবা অ্যালকোহল সেবী হয়, অ্যালকোহল সেবী মা হলে কি হয়, শিশুর ক্ষেত্রে ফিটাল অ্যালকোহল সিনড্রোম দেখা যায়। যাই হোক, এগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে হবে না, জাস্ট এগুলো এমসিকিউ এর জন্য এগুলো তোমরা মনে রাখতে পারো। মায়ের যে বিভিন্ন অসুস্থতা, মায়ের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, তোমার হাঁপানি তারপরে হচ্ছে ডায়াবেটিস, এইসব বিভিন্ন কারণে, এগুলোর কারণে কিন্তু একটা ফিটাসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে বা ফিটাসটা জন্ম লাভের পরে বিভিন্ন ডিজিজ বা অসুস্থতা নিয়েই জন্ম নিতে পারে। তো এগুলোকেই বলা হচ্ছে মেইনলি টেরাটোজেন ঘটিত সমস্যা। এখানে তাদের মধ্যে খুবই সিভিয়ার কিছু নিয়ে আলোচনা করতেছি। সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে রুবেলা বা জার্মান হাম। এই রুবেলা বা জার্মান হাম এটার কারণে কি হয়, কোনোভাবে যদি এটা অমরার মাধ্যমে প্রবেশ করতে পারে ফিটাসের দেহে, তাহলে কি হয়, ফিটাসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং এক সময় ফিটাসটা কি হয়, অন্ধ, বধির, মস্তিষ্কের কোনো প্রকারের সমস্যা বা এরকম অস্বাভাবিকতা নিয়ে জন্ম লাভ করে। এরপরে একটা আছে HIV এবং হেপাটাইটিস বি। এগুলো হচ্ছে সেক্স লিঙ্কড ব্যাধি। তো HIV ভাইরাসের যদি মা আক্রান্ত হয় অথবা হেপাটাইটিস বিতে মা আক্রান্ত থাকে, তাহলে একটা সন্তান কি ডেফিনেটলি এগুলো দ্বারা আক্রান্ত হতে পারে। এগুলো কি, এগুলো জীবন হরণকারী। কোনো অঙ্গের প্রতিবন্ধকতা এরা করবে না, কিন্তু শিশুটাকে পুরাই মেরে ফেলতে এরা যথেষ্ট। এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে সাইটোমেগালোভাইরাস। সাইটোমেগালোভাইরাস এটাও একটা মানে বড় ধরনের একটা ভাইরাস। তো এগুলো কি হয়, এই সাইটোমেগালোভাইরাস দ্বারা যদি একটা ফিটাস আক্রান্ত হয়, তাহলে এই শিশুটা পঙ্গু হয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তার মানে কি, এরা অঙ্গহানি ঘটায়। সাইটোমেগালোভাইরাস হার্পিস শ্রেণীভুক্ত, এরা অঙ্গহানি ঘটানোর সাথে সম্পর্কিত। আর বাকি যেগুলো বললাম আমি, সেগুলো হচ্ছে মায়ের বিভিন্ন প্রকার অনিয়মের কারণে, খাদ্য গ্রহণে অনিয়ম, ধূমপান, মদ্যপান, এসব কারণে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এজন্য মায়ের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুস্থ জীবনযাপন করা শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব IVF নিয়ে। IVF কি? IVF এর পূর্ণরূপ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন মানে কি, মধ্যে বা ভিতরে, ভিট্রো মানে হচ্ছে কাঁচ, কাঁচের ভিতরে, ফার্টিলাইজেশন মানে নিষেক। মানে কি, নিষেক প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে কাঁচের ভিতরে বা টেস্ট টিউবের মাঝে। এজন্য একে টেস্ট টিউব বেবিও বলা হয়। কিন্তু এর দ্বারা এটা বোঝায় না যে শিশুটার জন্ম হচ্ছে, তার বৃদ্ধি টেস্ট টিউবের ভিতরে হচ্ছে, এটা পসিবল না। তাহলে ফিটাসের বৃদ্ধি কিন্তু ইউটেরাসের মধ্যেই হয় বা জরায়ুর ভিতরেই হয়, কিন্তু নিষেক প্রক্রিয়াটা সংঘটিত হয় টেস্ট টিউবের মাঝখানে। কী কী কারণে এটা হতে পারে? তাহলে নিষেক যেসব ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে সেই সব ক্ষেত্রে IVF কাজ করবে। কোন কোন ক্ষেত্রে সেটা আমরা কি জানি? নিষেক কোন ক্ষেত্রে হয়, কোন জায়গায় হয়? ফেলোপিয়ান টিউবের মধ্যে হয় না, অ্যাম্পুলারি রিজিয়নে। তাহলে কোনো কারণে শুক্রাণু যদি ওই জায়গাটায় পৌঁছাতে না পারে, মানে এই ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউবের যদি কোনো ক্ষত থাকে বা বন্ধ থাকে, তারপরে
যে পরিমাণ ডিম্বাণু বা যে পরিমাণ শুক্রাণু যাওয়ার কথা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য, সেই পরিমাণ শুক্রাণু যদি সেখানে না যায়, তার থেকে কম যায়, আমরা কি জানি জোনা প্যালোসিটার আবরণ একটাই ভেদ করে শুক্রাণু, কিন্তু যে 300 মিলিয়ন স্পার্ম যায় এরা কি করে তাকে ওই কাজটা করতে সহায়তা করে। যদি পর্যাপ্ত পরিমাণ স্পার্ম না থাকে বা সিমেন বা বীর্যে এই শুক্রাণুর পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে এই যে শুক্রাণুটা এটা এই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। সেক্ষেত্রে এই পদ্ধতিটা গুরুত্বের সাথে বিবেচনা করা যায়। তারপরে ওই যে আমাদের ফেলোপিয়ান টিউব, এখানে যদি কোনো ক্ষত থাকে বা এখানে যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু উভয়ের বিরুদ্ধে, তখন তো এটা এসে নিষেধ ঘটাতে পারবে না, ওখানে আসলেই অ্যান্টিবডির দ্বারা মারা যাবে শুক্রাণু অথবা ডিম্বাণু। সেসব ক্ষেত্রে ইন ভিট্রো ফার্টিলাইজেশন এটা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এখন একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এখানে আসে, সেটা হচ্ছে যে সবার প্রথম এই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে কার জন্ম হয়েছিল? প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। বাংলাদেশে এই পদ্ধতি আসে 2001 সালে। এতটুকুই জানলে হবে। এখন আসো ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিটা কিভাবে সংগঠিত হয় সেটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, এই যে রজচক্রটা সংগঠিত হয় এটার মাধ্যমে কি ডিম্বাণু দেহের বাইরে নিষ্কাশিত হয় না? তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, রজচক্রটাকে বন্ধ করতে হবে। তাহলে সর্বপ্রথম ওষুধ দেওয়ার মাধ্যমে রজচক্রটাকে বন্ধ করা হয়। রজচক্র যখন বন্ধ হইল, তখন এই যে ডিম্বাণু প্রতি মাসে সাধারণত একটা করে পূর্ণাঙ্গ ডিম্বাণু তৈরি হয়, কিন্তু এই পদ্ধতিটা যেহেতু বাইরে করা হচ্ছে কৃত্রিমভাবে, কাজেই রিস্ক নেওয়া যাবে না, একটা ডিম্বাণু দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না। এই জন্য কী করা হয়, ওখানে বেশি পরিমাণে ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রয়োগ করা হয়। আমরা কি জানি, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন এরা পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এবং ফলিকলের বৃদ্ধিতে সহায়তা করে। যখন বাহির থেকে এক্সট্রা ফলিকল স্টিমুলেটিং হরমোন দেওয়া হয়, তখন একটার বেশি ডিম্বাণু পূর্ণতা প্রাপ্ত হয়, পূর্ণাঙ্গ ডিম্বাণুতে পরিণত হয়। তাহলে এরপরে হচ্ছে আমাদের বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে। আমরা যে কাজগুলো করতেছি এটা ইফেক্টিভলি কাজ করতেছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এরপরে কি করতে হবে, আমাদের যে ডিম্বাণুটা তৈরি হলো এটাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার ক্ষেত্রে আমরা কি ফাঁপা টিউব ব্যবহার করব, সিরিঞ্জ টাইপের, যেটা দিয়ে টেনে নেওয়া যাবে। এটা দিয়ে কি করা হবে, আমাদের ওভারি বা ডিম্বাণুর ভিতর থেকে একাধিক পরিমাণে ডিম্বাণু কি বাইরে নিয়ে আসতে হবে। বাইরে নিয়ে আসার পরে এটা টেস্ট টিউবে রাখতে হবে। এরপরে একে নিষিক্ত করার জন্য স্পার্মের প্রয়োজন, শুক্রাণুর প্রয়োজন। তারপরে কি করা হবে, শুক্রাণু সংগ্রহ করা হবে। শুক্রাণু সংগ্রহ করার পরে বীর্য থেকে অতিরিক্ত পরিমাণে পানি সহ অন্যান্য পদার্থ অপসারণ করে শুধুমাত্র আমাদের যে নিট ওখানে যে শুক্রাণুগুলো আছে এগুলো নির্বাচন করতে হবে। এরপরে ফার্টিলাইজেশন বা নিষেক ঘটানোর পালা। তাহলে কি করতে হবে, এই যে এক একটা করে ডিম্বাণুর জন্য প্রায় 1 লক্ষ শুক্রাণু সেখানে সরবরাহ করতে হবে। ওখানে ফেলোপিয়ান টিউবের ভিতরের যে পরিবেশ, সেই পরিবেশের সৃষ্টি করতে হবে। সাধারণত 16 থেকে 20 ঘন্টা এই অবস্থায় রেখে দিতে হবে। যদি প্রাকৃতিকভাবে তাদের নিষেক সংগঠিত হয় তাহলে তো ভালো কথা, কিন্তু যদি কোনো কারণে নিষেক সংগঠিত না হয় তাহলে কি এই পর্যন্তই আমরা ছেড়ে দিব? না, এত কিছু যখন করেছি এই পর্যন্ত ছাড়বো না। তাহলে কি করব, একটা বিশেষ পদ্ধতি আছে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা এমন একটি সূক্ষ্ম ইনজেকশন যার মাধ্যমে শুক্রাণুটাকে ডিম্বাণুর জোনা প্যালোসিটা ভেদ করে ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তাহলে এটার মাধ্যমে আমরা কৃত্রিমভাবে নিষেকও ঘটাতে পারি। এখন নিষেক সংগঠিত হওয়ার পরেই কি তৈরি হলো, জাইগোট তৈরি হলো। জাইগোট তৈরি হলে এটা কি ক্লিভেজ শুরু করবে, বিভাজিত হতে থাকবে, প্রথমে মরুলা তৈরি করবে। এরপরে আমরা কি জানি, সাধারণত 6 থেকে 9 দিনের মাথায় ইমপ্লান্টেশন বা আমাদের যে জরায়ু আছে এন্ডোমেট্রিয়ামের গায়ে ভ্রূণটা সংস্থাপিত হয়। কিন্তু এটা আমরা বাহ্যিক পরিবেশে তৈরি করছি, এজন্য এটাকে যত তাড়াতাড়ি সম্ভব জরায়ুর প্রাচীরে স্থাপন করা হয়। 6 দিনের মধ্যেই এটা করা হয়, সাধারণত 2-3 দিনের মধ্যেও করা হয়ে থাকে। তো এরপরে কি হয়, এই যে নিষিক্ত জাইগোটটা এটা ক্লিভেজ চলতে থাকা অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামের গায়ে এটাকে
সংস্থাপন করা হয়। সাধারণত 10 থেকে 40 মিনিট বা কয়েক ঘন্টার ব্যাপার এটা। এরপরেই কি করতে পারে, মাদা তার বাসায় চলে যেতে পারে। এটা একটা ব্যথাবিহীন একটা পদ্ধতি, খুব বেশি কষ্ট এখানে হয় না। এই হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি। যদি এখানে আমাদের এই ইমপ্লান্টেশনটা সঠিকভাবে সংগঠিত হয়, তারপরে পরবর্তীতে টেস্টের মাধ্যমে প্রতিদিন বা প্রত্যেক সপ্তাহের ভ্রূণের অগ্রগতি মূল্যায়ন করা হয়। পর্যাপ্ত চিকিৎসা হলে এটা কি ভ্রূণটা নির্দিষ্ট সময়ে ফিটাসে পরিণত হয় এবং যথাসময়ে একটা পূর্ণাঙ্গ বাচ্চা হিসেবে পৃথিবীতে চলে আসে। এখন আসো, এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি, এর মাধ্যমে আমরা তাহলে কি করতে পারলাম, যাদের সন্তান ধারণের সম্ভাবনা কম বা নেই তাদের ক্ষেত্রে আমরা তাদেরকে একটা সন্তান দিতে পারলাম। এটা হচ্ছে সুবিধা। কিন্তু এর অসুবিধা কি জানো? স্বাভাবিকভাবে এটা খুবই ব্যয়বহুল একটা পদ্ধতি, সব জায়গায় অ্যাভেলেবল না, অনেক সেন্সিটিভ একটা পদ্ধতি। তারপরেও এটার সাকসেস রেট খুবই কম, 30%-এর কাছাকাছি। তাহলে এটা কি করতে হয়? এটা গ্রহণযোগ্য, খুব একটা গ্রহণযোগ্য পদ্ধতি না, কিন্তু এটা ছাড়া অন্য কোনো উপায়ও নেই তাদের ক্ষেত্রে যারা গর্ভধারণে সক্ষম নয়। এই হচ্ছে আমাদের ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি। এবার আমরা কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌনবাহিত রোগ সম্বন্ধে জানব। তো এই অধ্যায়ে যে 3টা রোগের কথা আছে, এই 3টা হচ্ছে একটা সিফিলিস, একটা গনোরিয়া আর একটা হচ্ছে এইডস। এগুলো থেকে তোমাদের খুব বেশি কোয়েশ্চেন যদিও হয় না, তারপরেও এগুলো একবার করে পড়ে রাখবা তোমরা। মেইনলি হচ্ছে কোনটার আক্রমণে কি ঘটে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিফিলিসেরটা। ট্রিপোনিমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়ার আক্রমণে সিফিলিস হয়। গনোরিয়াটা এমনিতেই মনে রাখবে, নিস্টারিয়া গনোরিয়া। আর এইডসের ভাইরাস HIV, সেটা সকলেই জানে। যাই হোক, দেখো এই যে সিফিলিস, এই সবগুলোই হচ্ছে যৌনবাহিত রোগ। মানে কি, এরা কোনো না কোনোভাবে যৌন মিলনের সাথে সম্পর্কিত। তাহলে এই সবগুলো রোগী, বিশেষ করে সিফিলিস এবং গনোরিয়া, এটা মেইনলি কোন মাধ্যমে আমাদের যৌন মিলনটা হচ্ছে সেটার উপরে নির্ভর করে। সাধারণত মুখ, পায়ু এবং ভ্যাজাইনা বা যোনি, এখানে এই লক্ষণগুলো প্রকাশ পায় কোন ধরনের যৌন মিলন তার উপরে ভিত্তি করে। এখন আসো, এই যে সিফিলিসটা হচ্ছে, এই সিফিলিসের যে ক্ষতটা হয়, এই ক্ষতটাকে বলা হচ্ছে সিফিলিটিক ক্ষত। সাধারণত এখানে ঘায়ের মতো একটা ক্ষতের সৃষ্টি হয়। সিফিলিসের 4টা স্টেজের কথা বলা হয়েছে এখানে। কী কী সেগুলো? প্রথমে হচ্ছে ইনিশিয়েশন বা প্রারম্ভর একটা স্টেজ, তারপরে হচ্ছে মাধ্যমিক স্তর, তারপরে হচ্ছে একটা সুপ্ত অবস্থা অতিক্রম করে এটা, আর সবশেষ হচ্ছে এটার সবচেয়ে প্রকট যে রূপটা, একেবারে শেষ স্তর সেটা। এখন আসো, এই যে সূচনা স্তর, এই স্তরে তেমন কিছুই প্রকাশ পায় না। সাধারণত 21 দিনের মাথায় প্রথম সিফিলিটিক ক্ষতের প্রকাশ ঘটে এবং কি হয়, 21 দিনের মাথায় যে স্থানে আক্রান্ত হয় সেই স্থানে একটা ঘা বা একটা ফোঁড়ার মতো সৃষ্টি হয়। ঠিক আছে, এটা দেখে অ্যাকচুয়ালি বোঝা যায় কোন স্থান দিয়ে অ্যাকচুয়ালি আক্রমণটা হয়েছে। সাধারণত এই প্রথম আক্রমণ প্রকাশ পেতে কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে। 21 দিনের মাথায় প্রথম যে সিফিলিটিক ক্ষতটা সৃষ্টি হয়, এই ক্ষতটা একটা নির্দিষ্ট সময় পরে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে মাধ্যমিক স্তরে উপনীত হয়। এই সময়ে শরীরের বিভিন্ন স্থানে র্যাশ ওঠে, জ্বর আসে, লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়, মাথার চুল পড়ে যেতে পারে, এরকম নানা ধরনের লক্ষণ প্রকাশ পায়। কিন্তু এই 2 ধাপেও যদি এই রোগটাকে চিহ্নিত করা না যায়, বুঝতে পারা না যায়, সেক্ষেত্রে আমাদের কি হয়, এই রোগটা একটা দীর্ঘ প্রলংড একটা সুপ্তাবস্থার মাঝে চলে যায়। এই সময়ে কোনো লক্ষণই এটা প্রকাশ পায় না বা এটা প্রকাশ করে না। কি হয়, সুপ্ত অবস্থায় একজনের দেহে অনেক বছর পর্যন্ত এটা থাকতে পারে। কিন্তু অ্যাট লাস্ট যখন এটা আবার আবির্ভাব হয় রোগীর শরীরে, তখন এটা প্রাণঘাতী হয়ে আসে। স্নায়বিক বৈকল্য, মস্তিষ্কের নানা ধরনের সমস্যা, রক্তবাহিকার সমস্যা, যকৃৎ, বিভিন্ন গ্রন্থির সমস্যা, লসিকা গ্রন্থির সমস্যা, এরকম বিভিন্ন জায়গায় আক্রমণের মাধ্যমে এরা কি করে, রোগীকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। এই হচ্ছে সিফিলিস। প্রতিকার কি? প্রত্যেক যৌনবাহিত রোগেরই প্রতিকার কি? স্বাভাবিক কিছু লক্ষণ সবগুলোর ক্ষেত্রেই প্রকাশ পায় এবং কিছু প্রতিরোধ ব্যবস্থা সবগুলোর ক্ষেত্রেই গ্রহণ করতে হয়।
একসাথে আমি প্রতিরোধগুলো বলছি। এখন আসো গনোরিয়ার ক্ষেত্রে। গনোরিয়া কিসের আক্রমণে হয়? নেসারিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার আক্রমণে। এটাও কিন্তু যে যে স্থান দিয়ে যৌন মিলন হতে পারে সেই স্থান দিয়ে এটাও ছড়াতে পারে। গনোরিয়া এটা সাধারণত স্ত্রীদেহে এবং পুরুষদেহে কিছু ভিন্ন ভিন্ন লক্ষণ প্রকাশ করে, কিছু কমন লক্ষণও প্রকাশ পায়। স্ত্রীদেহে গনোরিয়ার কী কী লক্ষণ প্রকাশিত হয়? সাধারণত ট্রিপোনিমা প্যালিডামটা এটা রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলের ওপর একটা বিরূপ প্রভাব বিস্তার করে। এর ফলে কি হয় যে ফ্রিকুয়েন্টলি রজস্রাব হয়, মানে হচ্ছে হলদে সবুজ বিভিন্ন রকমের তরল পদার্থ বিভিন্ন সময়ে, যখন স্বাভাবিক রজচক্রের সময় না তখনও এগুলো যোনিপথে বাইরে নিষ্ক্রান্ত হয়। এরপরে কি হয়? কষ্টদায়ক যৌন মিলন, বারবার প্রস্রাবের চাপ দেয় কিন্তু প্রস্রাব করতে খুবই কষ্ট হয়, কম পরিমাণে প্রস্রাব হয়। তারপরে হচ্ছে পায়খানা করতে প্রচণ্ড কষ্ট হয়, এরকম লক্ষণ প্রকাশ পায়। আর পুরুষের দিকে কি হয়? সাধারণত ইউরেথ্রা দিয়ে সকালের দিকে সাদা বর্ণের আঠালো কিছু পদার্থ বের হয়, প্রচণ্ড কষ্ট হয় প্রস্রাব করতে, পায়খানা করতে কষ্ট হয়। তারপরে সবার ক্ষেত্রে কিছু স্বাভাবিক লক্ষণ, সাধারণ লক্ষণ প্রকাশ পায়, যেমন লসিকা গ্রন্থির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায়, ওজন কমে যায়, খাওয়ার রুচি কমে যায়। সাধারণত যদি আমাদের ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলোও কিছু প্রকাশ পেতে পারে। এই হচ্ছে আমাদের গনোরিয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। এখন চিকিৎসা এবং প্রতিকার পদ্ধতির কথা যদি বলি, তাহলে সিফিলিসের ক্ষেত্রে আমার তখন মনে ছিল না, দেখো এই যে বেনজাথাইন পেনিসিলিন জি, এটা কিন্তু সিফিলিসের প্রতিষেধক একটা ওষুধ, পেনিসিলিন এক কথায়। এটা কখন কাজ করে? যতক্ষণ পর্যন্ত সুপ্ত অবস্থায় না পৌঁছায়। মানে সিফিলিসটা 4টা স্টেজ ছিল না আমাদের, এদের মধ্যে সুপ্তাবস্থায় যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত এটা কাজ করে। যদি সুপ্তাবস্থা পার হয়ে যায় তখন এর চিকিৎসা পদ্ধতিটি কিছুটা পরিবর্তিত হয়, কিন্তু তারপরেও চিকিৎসা করালে এটা তখনও সারে। কিন্তু যে সিফিলিটিক ক্ষতটা আছে এই ক্ষতটা আর মেরামত হয় না, ওই অবস্থায় থেকে যায়। পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত অবশ্যই যৌন মিলন সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই সবগুলো প্রতিরোধ করা যায় একমাত্র একজন যৌনসঙ্গী নির্বাচন করে। ঝুঁকিপূর্ণ যৌন আচরণ এগুলো ত্যাগ করতে হবে অবশ্যই। আর হচ্ছে অ্যালকোহল জাতীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে, যেগুলো ঝুঁকিপূর্ণ যৌন আচরণকে উস্কে দেয়, এগুলো অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তাহলেই আমরা এগুলো থেকে রক্ষা পেতে পারবো। এখন এইডস, এইচআইভি, এটা সম্বন্ধে সকলেই জানে প্রায়। এটা কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা কি করে? মানুষের ইমিউন সিস্টেমকে ডেফিসিয়েন্সড করে দেয়, মানে হচ্ছে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। এর ফলে কি হয়? বিভিন্ন রকমের যে রোগ ব্যাধিগুলো আছে এগুলো মানুষের শরীরে বৃদ্ধি হয়, এবং এই রোগগুলোর কারণেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্গান সিস্টেম যখন ড্যামেজ হয়ে যায় তখন লোকটা মারা যায়। মানে এটা ডেফিনাইট কোনো অসুখের সৃষ্টি করে না, কিন্তু অন্যান্য রোগ ব্যাধিগুলোকে উস্কে দেয়। এখন এটা কোন ধরনের ভাইরাস? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস হচ্ছে একটা রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসগুলো কি? রেট্রোভাইরাস হচ্ছে তারাই যারা মানুষের শরীরে প্রবেশ করে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা কি আরএনএ ভাইরাস না? এইচআইভি ভাইরাস একটা আরএনএ ভাইরাস। এরা মানুষের শরীরে প্রবেশ করে এই আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের দ্বারা রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ তৈরি করে। এগুলো পরবর্তীতে এদের নিজেদের মতো করে প্রোটিন সিনথেসিস করে, যার ফলে কি হয়? আমাদের যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে এগুলোকে এরা ধ্বংস করে ফেলে। তার ফলে কি হয়? আমাদের শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। এটা কিভাবে তোমার শনাক্ত করা যায়? এগুলো শনাক্তকারী অনেক পরীক্ষা আছে। আরএনএ টেস্ট করা যায়, এটা যেহেতু আরএনএ ভাইরাস। তারপরে কি করা যায়? এই যে আমাদের শরীরে যে প্রতিরক্ষা সিস্টেম যে অ্যান্টিবডিগুলো আছে অ্যান্টিবডি টেস্ট করা যায়, ব্লটিং টেস্ট করা যায়। আর এর বিরুদ্ধে তেমন কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এইচআইভি এই কারণেই মরণ ব্যাধি বলে খ্যাত। এইচআইভি যদি হয় সাধারণত একে দমিয়ে রাখা যায় কিছুদিন, কিন্তু এটা একেবারে আরোগ্যযোগ্য নয়। এখানে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়। এদের মধ্যে হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেওয়া হয়। একটা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি মানে এই যে রেট্রোভাইরাস যেহেতু রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিকে আটকে দেওয়ার জন্য
নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর দেওয়া হয়। ইনহিবিটর কি করে? এই রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটাকে দমিয়ে রাখে। তার ফলে কি হয়, এই যে প্রোটিন সিনথেসিস মানে আরএনএ থেকে আর ডিএনএ তৈরি হতে পারে না। তাহলে প্রোটিয়েজ ইনহিবিটরও দেওয়া হয়। এটা কি করে প্রোটিয়েজ ইনহিবিটর? এই প্রোটিন সংশ্লেষণ যখন হয় তখন এই প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়। এগুলো সাধারণত এইচআইভির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটা আরোগ্যযোগ্য নয়। তাহলে আমাদের কি করণীয়? অবশ্যই আমাদেরকে সুস্থ এবং স্বাভাবিক যৌনচর্চা করতে হবে এবং সবসময় এই অসুখগুলো থেকে সতর্ক রাখতে হবে। নিজ নিজ ধর্মের অনুশাসন এবং বিধিবিধান পালন করতে হবে এবং অবশ্যই আল্লাহকে সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে, তাকে ভয় করতে হবে, নিজ নিজ ধর্মের ইবাদত বন্দেগী করতে হবে। দ্যাটস ইট। এই অধ্যায়ের শেষের দিকে এমন কিছু অংশ আছে যেগুলো নিয়ে আলোচনা করার অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা এখানে আসলে কি বলতে চেয়েছে। তো আমি অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোই বলছি তোমাদের, যেগুলো তোমাদের বোঝার প্রয়োজন আছে। যাই হোক, এখন তোমাদের এখানে কিছু সমস্যা আছে, পুরুষ এবং স্ত্রী প্রজনন তন্ত্রের কিছু সমস্যা, যেসব কারণে একজন পুরুষ বা একজন মহিলা এরা কি হতে পারে, প্রজনন অক্ষম হতে পারে। তার মধ্যে পুরুষদের দেহে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া এসবের কথা বলা হয়েছে। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে অ্যাবসেন্স অফ স্পার্ম, মানে হচ্ছে যদি শুক্রাণু না থাকে। অলিগোস্পার্মিয়া হচ্ছে যদি শুক্রাণুর স্বল্পতা হয়। কিছু অটো ইমিউন সমস্যা আছে, তার মানে কি নিজের শরীরের কম্পোনেন্টের বিরুদ্ধে নিজের শরীরেই অ্যান্টিবডি তৈরি হওয়া, মানে কি শুক্রাণুর বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলে শুক্রাণু তৈরি করতে পারবে না। তেমনইভাবে যদি স্ত্রীর শরীরে শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে কি শুক্রাণুটা গিয়ে তার সাথে জাইগোট তৈরি করতে পারবে না, শুক্রাণুকে ধ্বংস করে দিবে। এরকম আরও কিছু সমস্যা আছে। তারপরে হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন কিছু আছে, মানে আগেই শুক্রাণুর পতন হয়ে যাওয়া। এ ধরনের কিছু সমস্যা তোমরা এগুলো পড়লে বুঝতে পারবা। আর স্ত্রী প্রজননতন্ত্রের কিছু সমস্যা আছে, যাদের মধ্যে ডিম্বাণু তৈরিতে যদি সমস্যা হয়, মানে ফলিকলের কোষগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো ফলিকল থেকে আর ডিম্বাণু তৈরি হতে পারবে না। এরপরে যেখানে ইমপ্লান্টেশন হয়, কোথায় হয়? সাধারণত জরায়ুতে হয়। কাজেই জরায়ুর দেয়ালে যদি কোনো সমস্যা থাকে তাহলে ইমপ্লান্ট হইতে পারবে না, তা প্রজননে অক্ষম হয়ে যাবে মা। তারপরে জরায়ুর গ্রীবা বা সার্ভিক্সে যদি কোনো সমস্যা থাকে তাহলে অক্ষম হবে প্রজননে। তারপরে হচ্ছে আরও কিছু সমস্যা আছে, এই যে ফেলোপিয়ান টিউব আছে, এখানে যদি কোনো সমস্যা থাকে, যেখানে নিষেক সংগঠিত হয় সেখানে কিছু সমস্যা থাকলে এটা নিষিক্ত হতে পারবে না ডিম্বাণুটা আসার পরে। তো এই হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্রের কিছু সমস্যা। এই ছিল এই অধ্যায়ের মোটামুটি আলোচনা। আমি মোটামুটি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং আমি বলেছিলাম এর আগেও যে এই এমব্রায়োলজিক্যাল ব্যাপারগুলো এগুলো না বুঝলে কিন্তু বিরক্ত লাগবে। এই জন্য ওই স্পারমেটোজেনেসিস, ওজেনেসিস এগুলো তোমরা বারবার একটু দেখবে। দেখলে আশা করি যে চিত্রগুলো আছে চিত্রগুলো দেখবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।